সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন চতুর্থ ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস আরম্ভ করছি। গত ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে টেবিল প্রপার্টিজ আর হচ্ছে ডিলিট পর্যন্ত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এরপরে যে টপিক আছে সেগুলো, আচ্ছা, ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে প্রোগ্রামটা ওপেন করতে হবে। তাহলে আমরা প্রোগ্রাম ভেতর থেকে বের করি কিভাবে, যে প্রথমে চাপো স্টার্ট বাটন, এখান থেকে ওয়াল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আচ্ছা, প্রোগ্রামটা বের করে নিলাম। প্রোগ্রামটা বের করার পরে আজকে যে আমাদের টপিকটা সেটা হচ্ছে রো অ্যান্ড কলামস। তাহলে রো অ্যান্ড কলাম, রো জিনিসটা কি আর কলাম জিনিসটা কি আগে আমরা সেটা শিখবো। আচ্ছা, রোর বাংলা শব্দ হচ্ছে সারি। রো একটা ইংরেজি শব্দ, এটার বাংলা শব্দ হচ্ছে সারি। আর কলাম হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা শব্দ হচ্ছে খুঁটি বা স্তম্ভ যেটা বলি। তাহলে কলাম আর রো চেনার জন্য আগে পেজে আমাকে একটা টেবিল নিতে হবে। এই টেবিলের, দেখেন আমরা পেজে একটা টেবিল নিয়েছি। এই টেবিলের লম্বা যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা মূলত কলাম হিসেবে চিনি। আর আমার হাতের ডানে যে ঘরগুলো গেছে বা ডানে বামে যে ঘরগুলো আছে এগুলোকে মূলত আমরা রো হিসেবে চিনি। অর্থাৎ এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা কলাম আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা রো। তাহলে লম্বা ঘরগুলো হচ্ছে কলাম আর হাতের ডানে যে ঘরগুলো গেছে সেগুলোকে বলে রো বা সারি। আর কলাম আর রো অর্থাৎ এই যে কলাম এই যে রো, এই দুইটার সমন্বয়ে এই যে চার কোণা যে ঘরগুলো গঠিত এই ঘরগুলোকে বলে সেল। এটার ভাষাগত সংজ্ঞা হচ্ছে এভাবে যে কলাম আর রোর সমন্বয়ে একক ঘর বা ক্ষেত্রকে সেল বলে। তাহলে আমরা ইতিমধ্যে কোনটা কলাম আর কোনটা রো সেটা চিনে ফেলেছি। এর পরবর্তী যে আমাদের টপিকটা সেটা হচ্ছে মার্সেল। এই মার্সেলের কাজটা কি? মার্সেলের কাজ হচ্ছে ঘর কাটা অথবা এক বা একাধিক সেলকে একত্রিত করা। ঘর কাটা অথবা এক বা একাধিক সেলকে একত্রিত করা। আচ্ছা, এখানে সেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই ঘরগুলো। আমি সবগুলো ঘরগুলোকে একটা সেলে রূপান্তর করব। তাহলে ফার্স্ট কি করতে হবে, আগে আমাকে সেলগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্টের পরে আমরা যাব লেআউট মেনু থেকে মার্সেল কমান্ড করলে এই সবগুলো সেল একটা সেলে রূপান্তর হবে। দেখেন সবগুলো ঘর কেটে কিন্তু একটা ঘরে রূপান্তর হয়েছে। এটাই মূলত মার্সেলের ব্যবহার। এটাকে আমরা মাউস থেকে করতে পারি, যে সেলগুলো সিলেক্টের পরে সিলেকশনের উপর কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক, এখান থেকে মার্সেল। তাহলে মার্সেলের কাজ হচ্ছে ঘর কাটা অথবা এক বা একাধিক সেলকে একত্রিত করা। আমি আপনাদের সুবিধার্থে কথাগুলো আবার রিপিট করছি। মার্সেলের কাজ হচ্ছে ঘর কাটা অথবা এক বা একাধিক সেলকে একত্রিত করা। আর লম্বা ঘরগুলো হচ্ছে কলাম, হাতের ডানে যে ঘরগুলো গেছে সেগুলোকে বলে রো বা সারি। আর কলাম আর রোর সমন্বয়ে একক ঘর বা ক্ষেত্রকে কি বলে? সেল। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেলের ব্যবহার ক্ষেত্রটা কোথায়? স্প্লিট সেলের কাজ হচ্ছে সেলের মাঝে নতুন করে কলাম আর রো সংযোগ করা। সেলের মাঝে নতুন করে কলাম আর রো সংযোগ করা। তাহলে আমরা সেল হিসেবে চিনি তো এই ঘরগুলাকে। আমি ধরে নিলাম এই ঘরটা বা এই সেলটার মাঝে আমার 5টা কলাম আর 5টা রো বিশিষ্ট একটা টেবিলের প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাকে স্প্লিট সেল যে কমান্ড আছে এই কমান্ডটা বহাল রাখতে হবে। আমরা যে ঘরগুলাতে কলাম আর রো সংযোগ করব বা টেবিল সংযোগ করব সেই সেলটার মাঝে আগে আমাকে কার্সরটাকে স্ট্যান্ডিং রাখতে হবে। রাখার পর আমরা যাব লেআউট মেনু থেকে স্প্লিট সেলের ডায়লগ বক্স ওপেন হওয়ার পর এখানে দেখেন লেখা আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। অর্থাৎ আমি কয়টা কলাম আর কয়টা রো বিশিষ্ট টেবিল নিতে চাচ্ছি। আমি দিলাম উল্লেখ করে যে 5টা কলাম আর 6টা রো বিশিষ্ট একটা টেবিল নিব। এরপর ওকে করলে কি হবে, যে কার্সর যেখানে স্ট্যান্ডিং ছিল সেই সেলটার মাঝে আমার সেই সেলটার মাঝে আমার 5টা কলাম আর 6টা রো বিশিষ্ট একটা টেবিল অ্যাড হবে। তাহলে স্প্লিট সেলের কাজ হচ্ছে সেলের মাঝে নতুন করে কলাম আর রো সংযোগ করা। এরপরে যে আমরা টপিকটা শিখবো সেটা হচ্ছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিলের কাজ হচ্ছে টেবিলকে দ্বিখণ্ডিত করা বা একটা টেবিলকে দুইটা ভাগে ভাগ করা।
আমি টেবিলটাকে সেপারেট করবো, অর্থাৎ কার্সর যেখানে স্ট্যান্ডিং এটার উপর নিচ থেকে সেপারেট হবে। তাহলে আমরা প্রথমে যাবো লেআউট মেনু, লেআউট থেকে স্প্লিট টেবিল। টেবিলটা কিন্তু অলরেডি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটাকে যদি আমরা শর্ট ফর্মে করতে চাই, অর্থাৎ মাউস দিয়ে করতে চাই, যে দুইটা রো আর দুইটা রো এইভাবে আমরা ডিভাইডেড করব। তাহলে কি করতে হবে, আমরা যে দুইটা রোকে দ্বিখণ্ডিত করব সেই দুইটা রো আগে সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট আর হচ্ছে অ্যারো ডাউন, ওয়াল্টার শিফট চেপে ধরে অ্যারো ডাউন বাটনটা চাপলে আমাদের টেবিলটা দ্বিখণ্ডিত হবে। তাহলে স্প্লিট টেবিলের কাজ হচ্ছে টেবিলকে দ্বিখণ্ডিত করা, একটা টেবিলকে দুইটা ভাগে ভাগ করা। স্প্লিট টেবিলের শর্ট ফর্ম অল্টার শিফট অ্যারো ডাউন। এরপর আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে অ্যালান্টিক্স লেফট, সেন্টার, অ্যালান্টিক্স রাইট আর হচ্ছে জাস্টিফাই। এই অ্যালাইনমেন্টটা কি? এটা মূলত সেল অ্যালাইনমেন্ট। এটার ব্যবহার ক্ষেত্রটা হচ্ছে এখানে যে যদি কখনো সেলের ভেতরে ডানে বামে অথবা মাঝখান থেকে লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেল অ্যালাইনমেন্ট অপশনটাকে ব্যবহার করে থাকি। যদি কখনো সেলের ভেতরে আর ডানে বামে অথবা মাঝখান থেকে লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেল অ্যালাইনমেন্ট অপশনটাকে ব্যবহার করে থাকি। দেখেন আমি সেলের ভেতরে লিখবো, আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, লেফট টু রাইট যাচ্ছে। আমি লিখতে চাচ্ছি আমার লেখাগুলো যেন ডান দিক থেকে বামে যায়, অর্থাৎ রাইট টু লেফটে যায়। তাহলে সেলের মাঝে কার্সর স্ট্যান্ডিং রেখে মাউসের ডান বাটন থেকে যাব হচ্ছে আমরা সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে রাইট অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি লিখি লেখাগুলো কিন্তু ডান দিক থেকে বামে যাবে, যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। আমি লিখবো লেখাগুলো যেন মাঝখান থেকে আসে, তাহলে একই ভাবে সেলের মাঝে কার্সর স্ট্যান্ডিং রেখে মাউসের ডান বাটন থেকে সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে মিডল অপশনটাকে সিলেক্ট করব। এখন আমরা যে লিখবো লেখাগুলো কি হবে, মাঝখান থেকে বামে যাবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে যদি কখনো সেলের ভেতরে ডানে বামে অথবা মাঝখান থেকে লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেল অ্যালাইনমেন্টের ব্যবহার। আজকে আমরা শিখলাম স্প্লিট টেবিল, স্প্লিট সেল, এরপর শিখলাম কি অ্যালাইনমেন্ট। এরপর আমরা শিখবো হচ্ছে বুকমার্ক। এই বুকমার্কের ব্যবহার ক্ষেত্রটা কোথায়? বুকমার্কের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে মূল বিষয়বস্তুকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা। অনুচ্ছেদ বা গল্প থেকে মূল বিষয়বস্তুকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা। আমি ধরে নিলাম এটা আমার একটা গল্প অনুচ্ছেদ কম্পোজিশন যেটাই বলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এখানে 4 থেকে 5 জন মানুষ বসে আছি, 4 থেকে 5 জন মানুষের 5 রকমের উক্তি। এই উক্তিটুকু বা আমার গল্পের মূল যে বিষয়বস্তু আমার, সেটা হচ্ছে এই অংশটুকু আমি বুকমার্ক অ্যাড করব। তাহলে আগে কি করতে হবে, আমার যে উক্তিটুকু আমি সেই উক্তিটুকুকে আগে সিলেক্ট করব। এরপর আমরা যাবো ইনসার্ট মেনু, ইনসার্ট থেকে বুকমার্ক। এখানে কি আছে বুকমার্ক নেম, আমি বুকমার্কের একটা নাম দিলাম। উক্তিটুকু কার? আক্তার হোসেন। আচ্ছা দিলাম। এরপর অ্যাড। এরপর আমার গল্পের সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অংশটুকু। আচ্ছা সেই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে লিংক, লিংক থেকে বুকমার্ক, বুকমার্ক নেম দিলাম, বুকমার্কের একটা নাম অ্যাড। এই গল্পের থার্ড ইম্পর্টেন্ট টপিক ধরে নিলাম এই অংশটুকু, ইনসার্ট থেকে লিংক, লিংক থেকে বুকমার্ক, বুকমার্ক নেম দিলাম একটা নাম। আচ্ছা এইভাবে যে কয়েকজন ব্যক্তি থাকবে তাদের মূল বিষয়বস্তু আমি সেই কয়েকটা নামে অ্যাড করব। করার পরে আমি যখন ফাইলটা ওপেন করব তখন কার মূল বিষয়বস্তু কোনটা কোনটা ছিল সেগুলোকে দেখার জন্য এখন আমি যদি দেখতে চাই এই যে লিখন ওনার মূল বিষয়বস্তু কোনটা ছিল সেটা দেখবো, তাহলে যাবো বুকমার্কে। এখান থেকে লিখন ব্যক্তিকে সিলেক্টের পরে গো টু কমান্ড করলে লিখন ব্যক্তির যে মূল বিষয়বস্তু ছিল সেটা কিন্তু শো করবে। আবার আজিম উদ্দিন, এখান থেকে আজিম এই ব্যক্তিকে সিলেক্টের পর গো টু কমান্ড করলে ওনার যে মূল বিষয়বস্তু ছিল সেটা শো করবে। আবার আক্তারকে সিলেক্টের পর গো টু কমান্ড করলে আক্তারের যে মূল বিষয়বস্তু ছিল সেটা শো করবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বুকমার্কের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে মূল বিষয়বস্তুকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিকচার। এই পিকচারের কাজটা কি? আমরা জানি পিকচার মানে হচ্ছে ছবি, আর পিকচারের কাজ হচ্ছে ছবির উপরে লেখা। আমি চাচ্ছি যে পেজে আমার একটা ছবি থাকবে, আমি আমার ছবিটার উপর লিখবো, সেটা কিভাবে? তাহলে আমি আমার ছবির উপর লিখবো কিভাবে? আমরা প্রথমে যাবো ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে পিকচার। পিকচারে যাওয়ার পরে যাবো স্যাম্পল পিকচার, যেটা আমার ছবি, এখান থেকে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ইনসার্ট করলে ছবিটা পেজের উপরে শো করবে। এখন আমি যেটা করব, আমি আমার কাজের সুবিধার্থে আমি আমার ছবিটাকে ডানে বামে উপর নিচে সরাবো। এভাবে ড্র্যাগ করলে কিন্তু ছবিটা কখনোই এদিক ওদিক সরবে না।
এটাকে টেক্সট ট্রাপিং থেকে বিহাইন্ড টেক্সট করতে হবে। এই বিহাইন্ড টেক্সটের সুবিধা হচ্ছে যে বিহাইন্ড টেক্সট করলে আপনার পিকচার ওয়ার্ড কিন্তু লেখা শেপ ফেল সেটা যা হোক না কেন যেখানে খুশি ওখানে মুভ করতে পারবেন। এটা হচ্ছে বিহাইন্ড টেক্সটের সুবিধা, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো লেখাটাকে মুভ করা যায়। তাহলে পিকচার মানে হচ্ছে ছবি, পিকচারের কাজ হচ্ছে ছবির উপরে লেখা। এখানে আমার কাজ হচ্ছে যে আমি আমার ছবিটার উপর লিখবো। এখন দেখেন আমরা যত লেখাই লিখবো না কেন সবগুলো লেখা কি হবে, এটা আমার ছবির উপর আসবে। তাহলে আমি কি করব, আমি কার্সরটাকে এখানে স্ট্যান্ডিং রাখলাম, রাখার পরে এখানে লিখলাম আই এম এ গুড বয়, তারপর লিখলাম আই এম এ স্টুডেন্ট অফ পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট। ইনস্টিটিউট আচ্ছা, তাহলে পিকচার মানে হচ্ছে ছবি, পিকচারের কাজ হচ্ছে ছবির উপরে লেখা। এরপর আমরা শিখবো হচ্ছে ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্টের কাজ হচ্ছে লেখার ভেতর ফটো বা কার্টুন বসানো। ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, এখন আমি কম্পিউটারে কাজ করতেছি, কম্পিউটার রিলেটেড আমার একটা ফটোর প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিপ আর্টের হেল্প নিতে পারি, যে ইনসার্ট মেনু থেকে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে সার্চ ফর। আমি যে রিলেটেড ছবি চাচ্ছি সেটা আমাকে এখানে লিখতে হবে, আমি লিখলাম কম্পিউটার। এরপর গো কমান্ড করলে কি হবে, যে কম্পিউটার রিলেটেড ফটো এখানে শো করবে। আচ্ছা, ছবিটা পেন্ডিং হচ্ছে, সার্চিং। আচ্ছা, ছবিটা সার্চিং হলো, যার যার কারণে একটু সময় লাগছে, যাই হোক। তাহলে আমরা যে রিলেটেড ফটো চাই সেটা এখানে লিখতে হবে। এরপর আমরা যে ছবিটাকে ইনসার্ট করবো সেই ছবিটার উপর একটা ক্লিক দিব, ক্লিক দিলে কি হবে, ছবিটা পেজের উপরে প্রদর্শিত হবে। ছবিটা যখনই পেজের উপরে আসলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেখার মাঝে একটা ডিসটেন্স তৈরি হয়েছে। এখন এই ছবি আর লেখাটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই এটাকে আমাকে কি করতে হবে, টেক্সট ট্র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট, তাহলে ছবি আর লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাস, এখন দেখেন আমরা যত লেখা লিখবো সব লেখা কিন্তু আমার ছবির উপরে। তাহলে পিকচার মানে হচ্ছে ছবি, এই পিকচারের কাজ হচ্ছে ছবির উপরে লেখা। আর বুকমার্কের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে মূল বিষয়বস্তুকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা। আর ক্লিপার্টের কাজ হচ্ছে লেখার ভেতর ফটো বা কার্টুন বসানো। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে শেপস। এই শেপস এর ব্যবহার ক্ষেত্রটা কোথায়, আমরা জানি যে কম্পিউটারে আঁকানোর জন্য শেপস এর ব্যবহার। শেপস হচ্ছে ইনসার্ট মেনুর একটা সাব মেনু, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। আমরা প্রথমে যাবো ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে শেপস। এই যে চার কোণ এটাকে বলে রেক্টাঙ্গেল শেপ, ওভাল, রাউন্ড শেপ, যেটা এখানে কিন্তু অ্যাভেলেবেল শেপ আছে। এখান থেকে আমার যে শেপটা ভালো লাগবে আমরা সেই শেপটাকে সিলেক্ট করব। এরপরে এইভাবে ড্র্যাগ করলে শেপটা পেজে আঁকবে। আচ্ছা, আঁকলো। এরপরে যে আমার কাজটা সেটা হচ্ছে আমি শেপটাকে কালার দিতে চাচ্ছি, শেপটাকে কালার দেওয়ার জন্য ফিল কালার দিলাম, ফিল থেকে একটা কালার দিলাম, বাস। এরপর আছে হচ্ছে সে আউটলাইন, বাড়ির কালার, স্ট্রোক, যেটা আমরা চিনি আর কি। এই দেখেন এই শেপটার আউটলাইন বা বাইরের কালার কি আছে, ব্ল্যাক, কিন্তু আমি শেপ আউটলাইন থেকে আউটলাইন কালারটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আউটলাইনটাকে ভালো করে বোঝার জন্য আমি শেপ আউটলাইন থেকে হোয়াইট, হোয়াইট থেকে মাপটা বাড়াই দিলে আউটলাইনটা একটু মোটা হবে এবং ভালোভাবে বোঝা যাবে। এখন আউটলাইনের ডিজাইনটা আমি চেঞ্জ করব। আউটলাইন ডিজাইনটা আছে হচ্ছে প্লেন ডিজাইন, এটাকে আমি ড্যাশ থেকে ডিজাইনটা চেঞ্জ করে দিলাম, বাহ। এরপর আছে হচ্ছে চেঞ্জ শেপ, ডিজাইন চেঞ্জ। এই শেপটার ডিজাইন আমার ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি চেঞ্জ শেপ থেকে কি করতে পারি, ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। শ্যাডো, ছায়া বা প্রতিচ্ছবি, শ্যাডো থেকে ড্রপ শ্যাডো, পারস্পেক্টিভ শ্যাডো, অ্যাডিশনাল শ্যাডো স্টাইল। যে ছায়াটা ভালো লাগবে ওটাকে সিলেক্ট করব। শ্যাডো ইফেক্টের রাইট অপশন সিলেক্ট করলে ছায়াটা ডান দিকে যাবে, আপ দিব ছায়াটা উপর দিকে যাবে, লেফট দিব ছায়াটা বাম দিকে যাবে, ডাউন দিব ছায়াটা নিচের দিকে যাবে। আমি যদি শ্যাডো বা ছায়াটাকে কালার করতে চাই, শ্যাডো কালার থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম। এরপর আছে হচ্ছে 3D। 3D হচ্ছে শেপকে গাঢ় মোটা করা। 3D ইফেক্টের রাইট অপশন সিলেক্ট করলে শেপটা ডান দিকে ঘুরবে, লেফট দিলে বাম দিকে, টপ দিলে উপরের দিকে, ডাউন দিলে নিচের দিকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার মাঝে রাউন্ড একটা শেপ নিলাম, ওভাল শেপ যেটা। আচ্ছা, এখানে টোটাল শেপ সংখ্যা কয়টা, দুইটা। আমি এখান থেকে অ্যারো একটা শেপ নিলাম, তাহলে এখন আমার এখানে টোটাল শেপ কয়টা হলো, তিনটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমার টোটাল শেপ আছে তিনটা, আমি তিনটা শেপকে একসাথে মুভ করতে যাচ্ছি। এভাবে ড্র্যাগ করলে কখনো তিনটা শেপ একসাথে মুভ হবে না, এটাকে পৃথক পৃথক মুভ হবে। এটা
তিনটা শেপকে যদি আমি একত্রে মুভ করতে চাই তাহলে আমাকে গ্রুপ করতে হবে কিভাবে, যে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমাকে তিনটা শেপ সিলেক্ট করতে হবে আগে। যে শেপ 1, এটা হচ্ছে শেপ নাম্বার 2, এটা হচ্ছে শেপ নাম্বার 3। এভাবে তিনটা শেপকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা কার্সরটাকে সিলেকশনের উপরে স্ট্যান্ডিং রাখবো। রাখার পর মাউসের ডান বাটন ক্লিক, ডান বাটন থেকে যাব গ্রুপিং, গ্রুপিং থেকে গ্রুপ। বাস। এখন আমরা ড্র্যাগ করলে আমরা চাইলে কিন্তু পৃথক পৃথক শেপটাকে পৃথক পৃথক ভাবে মুভ করাইতে পারবো না, কারণ কি আমরা গ্রুপ করে ফেলছি। এখন দেখেন, আপনি এভাবে ড্র্যাগ করবেন, সবগুলো শেপ একসাথে মুভ হবে, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে আমি আবার পৃথক পৃথক শেপ গুলাকে মুভ করব, তাহলে কি করতে হবে, এই শেপটাকে সিলেক্টেড পর একইভাবে মাউসের ডান বাটন থেকে গ্রুপিং, গ্রুপিং থেকে আনগ্রুপ। এখন এভাবে ট্র্যাক করলে কিন্তু পৃথক পৃথক লেয়ার গুলো বা পৃথক পৃথক শেপ গুলো মুভ হবে। তাহলে শেপস এর কাজ হচ্ছে আঁকানো। কম্পিউটার আঁকানোর জন্য আমরা শেপস অপশনটাকে ব্যবহার করে থাকি। এরপর আছে হচ্ছে টেক্সট ডিরেকশন। এই টেক্সট ডিরেকশনের কাজটা কি? টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা শেপের ভেতর বা যে কোনো একটা বক্সের ভেতর লেখাকে ডানে বামে উপরে নিচে যে দিক থেকে খুশি ওদিক থেকে লিখতে পারবো। আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখি। ধরেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। আচ্ছা, নিলাম। এই শেপটার ভেতরে আমি আমার ইনস্টিটিউটের নাম লিখবো, ইনস্টিটিউটের অ্যাড্রেস লিখবো। তাহলে শেপটার ভেতরে লেখার জন্য মাউসের ডান বাটন ক্লিক, ডান বাটন থেকে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের পরে ধরেন আমি যদি এখানে প্রতিষ্ঠানের অ্যাড্রেস লিখি যে হারিনা পেবল বাড়িয়া বাজার, বাজার, আমি যে লিখলাম আমার লেখাগুলো দেখতে পেলাম যে লেখাগুলো যাচ্ছে কোথায়, বাম দিক থেকে ডানে, বাম থেকে ডানে। এটাকে টেক্সট ডিরেকশন যদি করি, আমার শেপের মাঝে আমি যে দিক থেকে খুশি ওদিক থেকে লিখতে পারবো। আমি দিলাম টেক্সট ডিরেকশন, এখন লেখাগুলো যাচ্ছে কোথায়, টপ টু ডাউন, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে। সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। বাহ। এটাকে যদি আমি আবার টেক্সট ডিরেকশন করি তাহলে কি হবে, ডাউন টু টপে যাবে। মানে এখন লিখলে কি হবে, লেখাগুলো আমি লিখলাম পোস্ট কোড 6700, লেখাগুলো যাচ্ছে ডাউন টু টপে। আবার টেক্সট ডিরেকশন দিলে কি হবে, যে লেফট টু রাইটে যাবে। এখন তাহলে আমরা এইভাবে বলতে পারি যে টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা শেপের ভেতর ডানে বামে উপরে নিচে যেদিক থেকে খুশি ওদিক থেকে লিখতে পারবো। এই যে শেপটা আছে, এই শেপের যে বর্ডারটা আছে, যদি কখনো বর্ডারটাকে মোটা গাঢ় কালার প্লাস ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হয়, একইভাবে শেপের উপর কার্সর রেখে মাউসের ডান বাটন থেকে যাব ফরম্যাট অটো শেপ, এই হোয়াইটের মাপ যত বাড়াই দিব বক্সের বর্ডার তত মোটা হবে। আমরা ড্যাশ থেকে বর্ডার ডিজাইনটা চেঞ্জ করতে পারি। দিলাম ড্যাশ ডট, লং ড্যাশ ডট, মানে লম্বা ড্যাশের ডটটা আছে লম্বা। আচ্ছা, কালার দেওয়ার জন্য কালার থেকে একটা কালার চুজ করলাম। এরপর ওকে, তাহলে কি হবে, আমার এখানে যে আমি শেপ দিয়ে বক্সটা নিয়েছি, বক্সের ডিজাইনটা, বক্সের বর্ডারটা এই কালার হবে, এই ড্যাশে অর্থাৎ এই ডিজাইনে আসবে, এই পরিমাণ মোটা হয়ে আসবে, ঠিক আছে। তাহলে টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা শেপের ভেতর ডানে বামে উপরে নিচে যেদিক থেকে খুশি ওদিক থেকে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে টেক্সট ডিরেকশন, শেপ, পিকচার, বুকমার্ক, ক্লিপার, স্প্লিট সেল, স্প্লিট টেবিল, অ্যালাইনমেন্ট, আর রো এন্ড কলাম, আর হচ্ছে মার্জ সেল। আচ্ছা, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন ক্লাসে অনুপস্থিতির সংখ্যা খুবই বেশি, মানে উপস্থিত পাচ্ছি না। আপনারা যত ব্যস্ততার মাঝে থাকেন না কেন, একটু চেষ্টা করেন অনলাইন কাজগুলোতে উপস্থিত হওয়ার এবং আমাকে প্রশ্ন করার, ঠিক আছে। আমি যেন আপনাদের থেকে শিখতে পারি এবং আপনাদের আমি যতটুকু শিখেছি ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম